হাম উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও এক শিশুর মৃত্যু, এক মাসে প্রাণহানি 144 জনের। 30 উপজেলা ও ঢাকা সহ 4 সিটিতে চলছে টিকাদান কর্মসূচি। যুবদলের নাম ভাঙিয়ে ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি দায়ে 7 জন আটক, রয়েছে প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন মইনও। রাজধানীতে নতুন আতঙ্ক, যাত্রী ও চালক বেশে ছিনতাই, লুটে নিচ্ছে সর্বস্ব। প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। আমাকে চোখে আপনার স্কচটেপ বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে আমার যে কার্ডের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড তাদের কবজায় নিয়ে নেয়। কোনো ধরনের সিসি ক্যামেরা, কোনো ফুটেজ আমরা পাই না। উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। প্রকৃতিতে মধুমাসের আবাহন, বিদায় নিচ্ছে 1432 বঙ্গাব্দ। পাহাড়ে আজও পালিত হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব উৎসব। সারা বছর যেন মঙ্গলময় এবং বরকতময় হয়, এই জন্য আমরা এই মা গঙ্গের কাছে সবাই প্রার্থনা করে এসেছি। ভোরবেলায় উঠি, ফুল তুলি, ফুল আবার আমাদের এই গঙ্গা মায়ের উদ্দেশ্যে আমরা ফুল বাছাই দিই। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 49 জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে 34 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে কমপক্ষে 144 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। হাসপাতাল এবং এই কার্যক্রমে রয়েছে জনবল সংকট। শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, তৃণমূল পর্যায়ে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। হামের টিকাদান কর্মসূচির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, অভিভাবকদের সাড়া কেমন দেখছেন এই ক্যাম্পেইনে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো আজ টিকাদান কর্মসূচি চলছে এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সেটি জানিয়েছেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এবং যে সদর হাসপাতাল অর্থাৎ জেনারেল হাসপাতাল সহ বরিশাল সিটি 30টি ওয়ার্ডের 30টি কেন্দ্রে যেটি স্কুল রয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় রয়েছে এবং সেসব জায়গায় কিন্তু টিকাদান কর্মসূচি চলছে এবং অভিভাবকরা তাদের নিজ উদ্যোগেই কিন্তু তাদের শিশুদের এই হামের টিকা দিতে নিয়ে আসছেন এবং তারা বলছেন, যেহেতু কেউ কেউ বলছেন যে গত বছর টিকা পাননি বা যারা পেয়েছেন, যারা প্রথম বা দ্বিতীয় ডোজ দিয়েছেন, তারা কিন্তু তৃতীয় ডোজ দেওয়ার জন্য এই যে টিকাদান কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিয়ে আসছেন এবং এখানে যারা দায়িত্বরত যারা নার্স রয়েছেন তারাও কিন্তু শিশুদের যত্ন সহকারে সেই টিকাটি দিচ্ছেন এবং অভিভাবকরা বলছেন যে যেই টিকাদান কর্মসূচি শুরু করায় তাদের মধ্যে কিছুটা হলো স্বস্তি এসেছে, কারণ যে হারে প্রাদুর্ভাব বেড়েছে বা যে হারে শিশুরা আক্রান্ত হচ্ছেন সেক্ষেত্রে আসলে তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছে এবং আতঙ্কর জায়গাটা থেকে তারা আসলে যখনই শিশু জ্বরে আক্রান্ত হচ্ছে বা সাধারণ জ্বরেও আক্রান্ত হচ্ছে তখন কিন্তু তারা চিকিৎসকদের কাছে ছুটছেন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি থাকে। গেল 24 ঘন্টা এখানে 34 জন রোগী ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে 118 জন, অর্থাৎ এই মৌসুমের সবচেয়ে বেশি রোগী এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু শিশুদের চিকিৎসা দিচ্ছেন এবং সুস্থ হয়ে কিন্তু রোগীরা বাড়ি ফিরছেন। কাউসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রাজশাহী মেডিকেল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গেল 24 ঘন্টায় নতুন কতজন রোগী ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে?
মৃত্যুর কি কোনো তথ্য রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। রাবি, আজকে গত 24 ঘন্টায় কিন্তু একজন রোগীর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনই রোগী ভর্তি হওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে, এবং আজকে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মোট 9 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন 11 জন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট 153 জন রোগী ভর্তি রয়েছে। এই মৌসুমে সর্বোচ্চ হামের সাসপেক্টেড রোগী ভর্তির সংখ্যা 549 জন, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত সাসপেক্টেড হামের রোগীর মৃত্যু সেটি 49 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে এই চলতি মৌসুমে 549 জন রোগী ভর্তি হওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আসলে রোগী ভর্তি হচ্ছেন, এবং শুধু রাজশাহী নয়, রাজশাহীর যে খুলনা বিভাগ থেকে রংপুর বিভাগের রোগীরাও কিন্তু এখানে আসছেন। সেই কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউ ছিল শিশুদের সেটি 1200 শয্যা ছিল। এরপরে যেহেতু আইসিইউ সংকটে মৃত্যুর যে ঘটনাটি সেটি বেশি হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আরও 6টি আইসিইউতে বেড সংযুক্ত করেছে, এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড এবং শিশুদের যে 10 নম্বর 24 নম্বর ওয়ার্ড সেটি কিন্তু সেই ওয়ার্ডগুলোতে চিকিৎসা চলছে। এছাড়াও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যেমনটি জানিয়েছে যে রাজশাহীতে এখন পর্যন্ত মোট 28,000-এর বেশি শিশুকে হামের যে বিশেষ টিকা সেটি দেওয়া হয়েছে, এবং এই টিকা দেওয়ার ফলে হামের যে প্রকোপ সেটি কিছুটা কমে আসবে। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। কিডনি চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন মঈন সহ 7 জনকে আটক করেছে র্যাব। নড়াইল থেকে তাকে আটক করেছে র্যাব। শুক্রবার হাসপাতালে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। টাকা না পেয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে চিকিৎসককে হেনস্থার অভিযোগও রয়েছে। রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা বলেন, অভিযুক্ত মঈন উদ্দিনের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারে দেন প্রতিশ্রুতি। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন কথিত এই নেতা। রাজধানীতে বেড়েছে যাত্রী ও চালক বেশে ছিনতাইয়ের মতো অপরাধ। নগরীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এবং ভাড়ায় চালিত গাড়ি স্ট্যান্ডে এই চক্রের আনাগোনা বেশি। সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা। সব প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে, যাত্রীদের অসচেতনতা এবং প্রযুক্তিগত তদারকির অপর্যাপ্ততার সুযোগ নিচ্ছে ছিনতাই চক্র। রিয়াদ রাইহানের রিপোর্ট। আমাকে চোখে আপনার স্কচ টেপ বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে মাঝখানে ওরা 2 জন পাশে প্রাইভেট কারে রেখে তারা এই কর্মকাণ্ডগুলো বিভিন্ন দোকান থেকে পজ পার্সেসের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করে। এপ্রিলের 1 তারিখ কুড়িল বিআরটিসি বাস কাউন্টার থেকে গ্রামের বাড়ি যেতে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে ওঠেন বাংলাদেশ বিমানের কর্মকর্তা আসাদুজ্জামান। সকালের 9টা নাগাদ গাড়িটি 36 জুলাই এক্সপ্রেস ধরে কিছু দূর যেতেই বুঝতে পারেন ছিনতাই চক্রের খপ্পরে পড়েছেন। অল্প সময়ের মধ্যেই তার ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং পুরোটা নিয়ন্ত্রণে নেয় ছিনতাইকারীরা। প্রাইভেট কারের গ্লাসগুলাকে আপনার বন্ধ করে তারপরে উচ্চস্বরে গান বাজিয়ে 300 ফিট রাস্তার মাঝে আমাকে হাত পা বেঁধে তারপরে মারধর করে পরবর্তীতে আমার যে আপনার নেক্সাস পে এবং আমার যে কার্ডের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড তাদের কবজায় নিয়ে নেয়। যমুনা টেলিভিশনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতে ব্যাগ এবং মাথায় ক্যাপ পরিহিত এক ব্যক্তি বেশ কয়েকটি জুয়েলারি ও কাপড়ের দোকান থেকে সেদিন সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত কেনাকাটা করে। ওই ব্যক্তি মাইক্রোবাসের সামনের আসনে ছিলেন এমনটা নিশ্চিত করেছেন ভুক্তভোগী। ব্যাংকের লেনদেনের তথ্য থেকে জানা যায়, মিরপুর 10 ও 12 নম্বরের অন্তত 5টি বিপণী বিতান থেকে প্রায় 4.5 লাখ টাকার কেনাকাটা করা হয়েছিল, যার বেশিরভাগই স্বর্ণের গহনা। এছাড়া বিভিন্ন এটিএম বুথ থেকে আরও 60,000 টাকা নগদ উত্তোলন করে ছিনতাই চক্র। সব মিলিয়ে প্রায় 5,21,000 টাকা খুঁয়েছেন ভুক্তভোগী। এবারে যেসব দোকান থেকে কেনাকাটা করা হয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাভাবিক ক্রেতার মতোই ছিল ওই ব্যক্তির আচরণ। উনি আসলো, একটা আংটি কিনলো, কেনার পরে কার্ডে ফাসিং করলো। ফাসিং করার সাথে সাথে আমি নাম্বারটা
আমি আপনি নাম্বারটা লিখে দেন। উনি আমার এখানে নাম্বারও লিখে দিচ্ছে, এই আর কি। পরবর্তীতে ওই যে ভিকটিম যে উনি আসছে, উনি আইসা বলতেছে নাম্বার তো এটা আমার। ও আয়সা গহনা দেখতেছে পরে একটা আংটি পছন্দ হইলো, ওনার পছন্দ হওয়ার পরে দাম জিগাইলো, পরে এত টাকা বললাম, বলার পরে দিয়ে যাই আচ্ছা ঠিক আছে দেন। তো আমাকে 50,000 টাকার ভিতরে একটা আংটি দেখান। তো আমি দেখাইছি, আমি ওই দিন বাজার ছিল ওই বাজার অনুযায়ী 50,000 টাকার ভিতরে ওনাকে একটা আংটি দিয়েছি। উনি জাস্ট কার্ডে পজ করছে, আমরা এজ এ মেমো করে দিয়েছি, উনি চলে গেছে, দ্যাটস ইট। গেল কয়েক মাসে যাত্রী ও চালকের সাজা ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারিয়েছেন এমন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে খিলক্ষেত থানায়। অপরাধের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও কয়েকজনকে আটকও করেছে পুলিশ। পাশাপাশি চক্রটি নিয়ন্ত্রণে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা। কোনো ধরনের সিসি ক্যামেরা কোনো ফুটেজ আমরা পাই না, এবং গাড়ি এত দ্রুত গতিতে যায় যে কোনো উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। কোনো ঘটনা ঘটার পরে লোকগুলোকে আইডেন্টিফাই করার মতো, যারা ক্রিমিনালস তাদেরকে আইডেন্টিফাই করার মতো আমাদের তাহলে কিছু আমরা সুবিধা পাই, তথ্য পাই, যদি এই রোডগুলোতে হাই রেজুলেশন ক্যামেরা একদম মাঝামাঝি বরাবর যদি লাগানো যায়। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, সব কেড়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়ে ধরে পূর্বাচলের নির্জন স্থানে ফেলে যায় ছিনতাইকারীরা, যেমনটা ঘটেছিল আসাদুজ্জামানের বেলায়ও। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে দিয়ে যেসব যানবাহন, মোটরসাইকেল বা প্রাইভেট কার চলাচল করে, সেগুলোর যদি গতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা করা যায়, পাশাপাশি আরও নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়, তাহলে মোটরসাইকেল এবং প্রাইভেট কার কেন্দ্রে যেসব অপরাধ সংঘটিত হয় সেটি নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মৌচাক এলাকার উড়াল সেতু থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত 8টা নাগাদ উড়াল সেতুর ওই অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে রোববার রাতে সেখানে গন্ধ পেয়ে 999-এ ফোন দেন পরিচ্ছন্নতা কর্মীরা। সেখান থেকেই পোড়া মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ছিন্নমূল মানুষ সেখানে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতেন। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে মরদেহটি। পরিচয় শনাক্তে ফরেনসিক বিভাগকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 9:30টায় কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও বেনেডিক্ট শিলব্রেড ফসমার। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সরকার প্রধান দিনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে। এছাড়া প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যক্রম। তাছাড়া সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। বিকেলে সেনাপ্রধান দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। জ্বালানি তেল পেতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারেও কমেনি ভোগান্তি। রবিবার থেকে রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস কার্যক্রম চালুর কথা থাকলেও আওতায় এসেছে মাত্র 3টি পাম্প। এই দীর্ঘ লাইন আর ভোগান্তি যান মালিক চালকদের নিত্যসঙ্গী। সরকারের দাবির সাথে মিলছে না মাঠের বাস্তবতা। স্বস্তি দিতে ঘটা করে ফুয়েল পাসের কার্যক্রম শুরু করেছে সরকার, তাতে বিপত্তি আরও বেড়েছে। দীর্ঘ সময় সার্ভার ডাউন আর ধীর গতির কারণে নিবন্ধনই করা যাচ্ছে না। যারাও নিবন্ধন করতে পেরেছেন তারাও বুঝতে পারছেন না কোন পাম্পে যাবেন। কারো কারো ক্ষেত্রে নির্ধারিত রিফুয়েলিং স্টেশনের দূরত্ব অনেক বেশি। প্রাইভেট কার, মাইক্রোর জন্য এখনও এই ব্যবস্থা উন্মুক্ত নয়, তাই আগের মতোই ভোগান্তি তাদের। সাধারণ মানুষ বলছেন, সরকারের তদারকি জোরদার করা গেলে কিছুটা স্বস্তি মিলত। চৈত্রের শেষ প্রহর, সময়ের বুক জুড়ে বিদায় আর আগমনী বার্তা। প্রকৃতি যেন খুলেছে গল্পের ঝুড়ি। নতুন কুড়ি পাল্টে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। তাপ বাড়ছে সূর্যের। তীব্র গরমে শরীর জুড়াতে ছেলে বুড়োরা দিচ্ছে নদীতে ডুব। ফসলের ক্ষেতে নতুন ধান, গাছে গাছে কচি আম, খালে বিলে বিদায়ী পদ্ম শাপলারা। তার মাঝেই আকাশ কালো করে কালবৈশাখীর চোখ রাঙানি। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় প্রাণ প্রকৃতি এবং মানুষের মাঝে চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করেছেন শওকত মঞ্জুর শান্ত।
প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা, অথচ ভোরে এখনো জমে শীতের কুয়াশা। পরক্ষণেই লাল টকটকে সূর্য আভাস দেয় তপ্ত দিনের। সঙ্গীর খোঁজে ডেকে চলে কোকিল, হয়তো এই ডাকাডাকি চলবে আরও কয়েকটা দিন। মাধবীলতার নরম ছায়া, বকুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা বাতাস, দোয়েল, বুলবুলি, শালিক, ডাহুকের কলকাকুলিতে দিন গড়ায়। হিজল গাছের নীরবতা, কদম ফুলের গুটি হয়ে ওঠার প্রতীক্ষা, নাগলিঙ্গম গাছের রহস্যময় ফুল, সব কিছুতেই এক অদৃশ্য প্রস্তুতি, নতুন ঋতুর অপেক্ষা। চঞ্চল কাঠ বিড়ালির ডাকে লুকিয়ে থাকে শৈশবের নির্ভার দিন। কাঁঠালের মুচি, কচি আম, হাত বাড়ালেই মনে পড়ে কত শত স্মৃতি। সবাই মিলে খেলতাম, পুকুরে গোসল করতাম, তাকায় থাকতাম যে বৃষ্টি হচ্ছে কখন হবে। আবার একটু শিল পড়লে আরও মজা হতো, শিলটা টুকায় টুকায় খেতাম। বড় ভাইরা যখন গাছে উঠতো, উঠে আম পারতো, তখন যা দাঁড়ায় থাকতাম, বলতাম কি ভাইয়া দে, না দিলে কিন্তু ইট মারবো। তুফান আসতো, ঝড় তুফান, প্রচুর আম পড়তো, হিসাব ছিল না যে এর গাছ ওর গাছ, মানে যে যেটা পারতো সেটাই নিত। সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা কিছুই জানে না, কিছুই পায় না, ওরা কম্পিউটার, ফ্যাক্স ট্যাক্স এগুলো নিয়ে ব্যস্ত আছে। বছরের বিদায় ঘণ্টা বাজলেও প্রকৃতিতে থামে না রঙের উৎসব। পদ্ম, শাপলা, কচুরিপানা শেষবারের মতো রং ছড়িয়ে বলে, ছিলাম, আবারও আসব। তখন দূরে কোথাও দোতরা বাজিয়ে সুর তুলে অচেনা বাউল। তুমি আমার খেলার সাথী, খেলা খেলতাম একসঙ্গে, আমায় ভুলা চাইরা যায়ও না, বাড়ে সূর্যের প্রখরতা, বাতাসে দোলে কচি পাতার সবুজ স্বপ্ন, নতুন আকাশে কালচে মেঘের আনাগোনা। এজন্য ঝড়ের আগে প্রকৃতির নিঃশব্দ সতর্ক সংকেত। এক কোণে ব্যস্ত বাবুই পাখি কাঁচা ঘরের বুননকে পাকাপোক্ত করতে, কারণ সে জানে আসবে ঝড়। হঠাৎই নামে কালবৈশাখী, দমকা হাওয়া আর শিলাবৃষ্টি চালায় তাণ্ডব। তপ্ত দুপুরে মাঠে নামে কৃষক, বনে নতুন জীবনের বীজ। খাটুনি শেষে ডিপ টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধোয় ক্লান্ত শরীর। এই জলে ভেসে যায় সারা দিনের ক্লান্তি। প্রকৃতির খেলার মাঝেই দুরন্ত শৈশব আর পড়ন্ত বার্ধক্য চলে স্রোতস্বিনীর মতো। একদল ছুটে চলে নতুনের পানে, প্রবীণরা হাতড়ে বেড়ান স্মৃতি। ফুটবল খেলি, তারপর কুচুল করি, তারপর ওই স্কুলে তাসে খেলি, ফালাফালি করি, দুমাদুমি করি, পরে বল মারলে বড় ভাই করে বিজাই। চোট মোর বসে মশাইলে তো মনে করুন ছোটবেলা গাছে তো বাইরে রামসাম খাইছি। এখন ফলা মানে মজা পাইতেছে না, পায় না। প্রতি মাস বাইরে বাইরে ঘরে বইরে থাকছি, বাইরে বইয়ে থাকছি, গরমের জন্য। বয়োবৃদ্ধরা বলছেন তাদের শৈশবের সময় যেমন প্রলয়ঙ্করী ঝড় অথবা তপ্ত রোদ অনুভূত হতো, সেটি অনেকটাই ফিকে হতে শুরু করেছে। একই সাথে সেই সময়ের যেই আচারগুলো ছিল, বিশেষ করে পরব বা পর্ব অথবা চড়ক পূজা, তাকে ঘিরে বিভিন্ন মেলা, বৈশাখী মেলা, তার যেই একটা আবহ ছিল, সেগুলো অনেক অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছেন। বয়োবৃদ্ধরা অভিযোগের সুরেই বলেছেন তাদের শৈশবের যে আনন্দ আয়োজন, এখনকার শিশুরা সেই শৈশবের আনন্দ আয়োজন পাচ্ছে না। চৈত্র সংক্রান্তি, পুরনো আর নতুনের মাঝে বিদায় আর শুরুর এক অদ্ভুত সেতুবন্ধন। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ২৫০০, নারায়ণগঞ্জ। খাগড়াছড়িতে চলছে ত্রিপুরা সম্প্রদায়ের হাড়ি বৈশু উৎসব। ভোরে নদী ও ঝর্ণা বা ছড়াতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এই উৎসবের সূচনা করে ত্রিপুরা সম্প্রদায়। ঐতিহ্যবাহী সাজ পোশাকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় বৈশু উৎসব। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণের নেওয়া হয় প্রস্তুতি। দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় প্রার্থনা। জেলা সদরের খাগড়াপুর এলাকার ঝর্ণা বা ছড়ায় ফুল ভাসিয়েছেন ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা। জ্বালানি তেলের খোঁজখবর রাখছেন সহকর্মী আল আমিন হক অহন। তিনি আছেন রাজধানীর বিজয় সরণী এলাকায়। অহন,
আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে কি ফুয়েল পাস অ্যাপটির মাধ্যমে তেল দেওয়া হচ্ছে? লাইন কি সেটির জন্য আলাদা কিনা, নাকি একই লাইন? গ্রাহকরা কি বলছেন, পাম্প মালিক বা কি বলছেন এ বিষয়ে? দুই পদ্ধতিতেই তেল দেয়া হচ্ছে, আলাদা লাইন নেই। অর্থাৎ ফুয়েল পাস ব্যবহারকারীরা যে একটু বাড়তি সুবিধা পাবেন সেটি এখনও মিলছে না, এবং আমি সেই দৃশ্যও দেখাতে চাই। একটি বাড়তি সুবিধা মিলছে, সেটি ফুয়েল পাসের জন্য যে জ্বালানি দেওয়ার কথা, সেই জ্বালানি তারা যারা সাধারণ লাইনে অর্থাৎ সাধারণভাবে নিচ্ছেন তাদের চেয়ে অন্তত 200 টাকার তেল বেশি পাচ্ছেন। 1200 টাকার তেল তাদেরকে দেওয়া হচ্ছে, আর 1000 টাকার তেল ফুয়েল পাস যাদের নেই তাদেরকে দেওয়া হচ্ছে। তো আলাদা লাইন এখন পর্যন্ত করা হয়নি। এটির জন্য যে সক্ষমতা দরকার, বিশেষ করে ট্রাস্ট ফিলিং স্টেশনে আমি আছি, তারা বলছেন যে এখন পর্যন্ত আলাদা লাইন করা যায়নি, যে কারণে ফুয়েল পাসের একেবারেই বা যে ব্যবহার সেটি কিন্তু পরিপূর্ণভাবে করা যাচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখছেন যে মোবাইল উঁচিয়ে সেই যে কিউআর কোডটি সেটি কিন্তু তারা মিলিয়ে নিচ্ছেন, তারপরে তাদেরকে তেল দিচ্ছেন, এবং সেটি যদি আলাদা লাইন করা যায় তাহলে এই যে ভোগান্তি সেটি কমবে। আর যেহেতু আলাদা লাইন নাই, যে কারণেই যে দীর্ঘ লাইনটি আমরা দেখে আসলাম এখনই সেটি মহাখালী পর্যন্ত প্রায় চলে গেছে বাইকের লাইন, সেই লাইনে দাঁড়িয়েই ফুয়েল পাস কিংবা ফুয়েল পাসবিহীন সবাইকে দাঁড়াতে হচ্ছে। 7টি পাম্পে এই পাসের ব্যবস্থা করার কথা রোববার থেকে, এখন পর্যন্ত 3টি পাম্পের কথা আমরা জানি। 3টি পাম্পে দেয়া হচ্ছে। আবার এই 3টি পাম্প রাজধানীর একেবারেই ভেতরে, সোনার বাংলা সেটি রয়েছে আসাদ গেটের দিকে, আর ট্রাস্ট সেটি রয়েছে বিজয় সরণিতে, মহাখালীতে আরেকটি পাম্প রয়েছে। যে কারণেই যে ব্যবস্থাপনা অর্থাৎ সরকার যে ভোগান্তি নিরসনের কথা বলছিলেন, দিন শেষে কিন্তু সেই ভোগান্তি কমেনি। অর্থাৎ যারা এখানে এই মুহূর্তে যারা রয়েছেন এখানে, তার দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। অর্থাৎ ভোগান্তি কমানোর জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ কার্যকরী এখন পর্যন্ত না, এমনকি ফুয়েল পাসও না। সেই ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে, বাড়াতে হবে নজরদারি। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের অবাস্তব দাবি ও বারবার গোলপোস্ট পরিবর্তনের কারণেই শেষ মুহূর্তে ভেস্তে গেছে শান্তি চুক্তি, এই অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে দাবি করেন যুদ্ধবন্ধের সদিচ্ছা নিয়েই 47 বছর পর উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছিল তেহরান। জানান, সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা মার্কিনীদের চরমপন্থী অবস্থানের মুখোমুখি হন। ওয়াশিংটন বারবার লক্ষ্য পরিবর্তন করার কারণেই সেটি পূরণ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনের ভিড় জমাচ্ছেন ভক্ত অনুরাগীরা। আশার বাসভবন লোয়ার প্যারেলের কাসা প্যালেসে হাজির হয়েছেন ছবি জঙ্গনের অনেক পরিচিত মুখ। এরই মধ্যে শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এ.আর. রহমান। এর আগে রোববার গীতিকার ও লেখক জাভেদ আখতার, তার স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি সহ বেশ কয়েকজন তারকা গেছেন আশা ভোসলের প্রতি সম্মান জানাতে। শ্রদ্ধা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সহ বেশ কয়েকজন মন্ত্রী, এমপি। রোববার 92 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ স্থানীয় সময় বিকাল 4টায় শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য, দেয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা। দর্শক, এই ছিল যমুনা নিউজে